নমস্কার দর্শক বন্ধুরা, উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। এদিকে তো পূজা সোমনাথের মুখ থেকে সত্যি কথা বলার জন্য জানে প্রাণে চেষ্টা করছে। আপনারা সবাই জানেন যে একটা পুতুলকে নিয়ে এসেছে আর সেটাকে ছায়ারূপে দেওয়ালে ফেলছে আর একটা অন্যরকম গলা করে কথা বলছে। আর সোমনাথ সেটাকেই ভয় পেয়ে ভাবছে বিক্রমের ছায়া তার কাছে এসেছে আর সত্যি কথাটা জানতে চাইছে। শেষ পর্যন্ত সোমনাথ সত্যি কথাটা বলেই দেয় যে খুনটা মহারাজ করেনি, ধাক্কাটা মহারাজ মারেনি, সোমনাথ মুখার্জি মেরেছিল। সোমনাথ মুখার্জি ধাক্কা মেরে সোমনাথ মুখার্জি খুন করে সেই খুনের দায়টা মহারাজের উপর চাপিয়ে দিয়েছিল। এই সত্যিটা পূজা জানতে পেরে যায়। পূজা জেনে তো পূজার চোখে জল চলে আসে, সে অবাক হয়ে যায়। কারণ মনে মনে সে একটা হালকা আন্দাজ করতে পেরেছিল, কিন্তু সেটা যে এইভাবে সত্যি হয়ে যাবে সেটা সে ভাবতে পারেনি। আর এদিকে তো শিব আর মিলি মিলে সিঁড়িতে আর কি কথা বলা বলি করছে যে কি হচ্ছে ওপরে, একবার দেখে আসলে ভালো হতো, যাবো নাকি গিয়ে দেখে আসবো নাকি। মিলি বলে না না থাক, ছেড়ে দে, বৌদি বারণ করেছে, বৌদি যা করছে করতে দে। শিব বলে তবুও একবার দেখে আসি, তারপরেও মিলি বারণ করে। আর এদিকে তো পূর্ণিমা মজা সে রান্নাঘরে ঢুকে বসে একদম তার খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু কেউ তাকে দেখতে পায়নি। এদিকে মিলি বলছে দাঁড়া আমিই যাই। তারপর মিলি যখন যাচ্ছে শিব তখন হাতটা ধরে নেয়, এই দাঁড়া দাঁড়া, বরঞ্চ দুজনেই যাই একসাথে, ভালো হবে না বল। মিলি বলছে যদি এই ব্যাপারটা বাড়িতে জানতে পারে না, যা কাণ্ড হবে না বাড়িতে, বুঝতে পারছিস না, একটা বড় ঝড় উঠবে। আমার তো সেই কথা ভেবে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। শিবও সেই কথা ভেবে ভয় পাচ্ছে, কিন্তু তাদের কাছে তো কোনো উপায় নেই। এদিকে একটা বাসনের আওয়াজ পায় শিব, মিলি, এমনকি তাদের বাবাও। তাদের বাবা তো উঠে চলে আসে, কি হলো কি হলো, উপর থেকে আওয়াজ এলো, চল তো দেখে আসি। বলে না না বাবা, মনে হয় রান্নাঘর থেকে এসেছে, রান্নাঘরে বোধহয় একটা হুলো বেড়াল ঢুকেছে। তারা কিন্তু এমনি এমনি বলছে আওয়াজটা উপর থেকে এসেছে, কিন্তু যেহেতু তারা তাদের বাবাকে যেতে দেবে না যাতে জানতে না পারে, সেই জন্যই বলছে আওয়াজটা রান্নাঘর থেকে এসেছে। শিব আর মিলি তো একটু মজা করেই বলেছে যে মনে হয় রান্নাঘরে হুলো বেড়াল ঢুকেছে, কিন্তু তারা তো এই ব্যাপারটা জানে না যে সত্যি সত্যি একজন ঢুকে বসে আছে অলরেডি রান্নাঘরে। এবার মিলি বলছে বেড়াল ঢুকেছে বাবা, চলো বেড়ালটাকে তাড়িয়ে আসি চলো। এদিকে তো তিনজন মিলে খুঁজতে খুঁজতে চলে আসছে রান্নাঘরে। রান্নাঘরে এদিক ওদিক দেখে যখন ডান দিকে তাকিয়েছে দেখে অবাক, দেখে যে পূর্ণিমা বসে খাবার খাচ্ছে। তখন তার হাজবেন্ড মানে পূজার শ্বশুরমশাই বলে আর কি যে এ তো হুলো নয় রে, এ তো হুলি। আর পূর্ণিমা তো অমনি অবাক হয়ে তাকিয়ে আছে খেতে খেতে। পূজার বাবা তো খুব হাসছে, বলে এ কি, তখন তো খুব বলছিলে খাবো না খাবো না, এখন লুকিয়ে লুকিয়ে, হ্যাঁ। আর চুপ করে বসে থাকা ছাড়া তো পূর্ণিমার কোনো কাজ নেই, সে চুপ করে বসে আছে খাওয়ার থালা নিয়ে। পূর্ণিমা তো একদম আঙ্গুল চাটছে, বলে তাহলে পূজামা কেমন রেঁধেছে বলো। আঙ্গুল চাটছে, দেখ মনে হয় ভালোই লেগেছে, পূজার শ্বশুরমশাই বলছে আর কি। এদিকে তো শোনার পর পূজা একদম এমন অট্টহাস্য দিয়েছে, আর সোমনাথ ভয়ে মা মা চিৎকার করতে করতে ডাইরেক্ট নিচে চলে যায়। এদিকে তো নিচে সবাই বলছে কি ব্যাপার, ডাকাত পড়লো নাকি। পূর্ণিমা বলছে সোমনাথের গলা মনে হচ্ছে। মিলি আর শিব তো চুপ করে ভয়ে দাঁড়িয়ে আছে। তাদের বাবা যায় উপরে, আর এদিকে পূর্ণিমাও যায়। আর এদিকে পূজা ঘরের মধ্যে এসে একটু হাসে, মনটা তার শান্তি পায়। আমি জানতাম যে মিস্টার মাথা গরম কিচ্ছু করেনি, আমি জানতাম ওরকম পরোপকারী দেবতার মতো একটা মানুষ কখনো খুন করতে পারে না, তার পক্ষে তো এরকম কাজ করা কখনো সম্ভবই না। বলে আমি পেয়ে গেছি মিস্টার মাথা গরম, তোমার এত বছর ধরে লুকোনো সত্যিটা আমি পেয়ে গেছি। পূজা বলে তাহলে আমার কেস করার প্ল্যানটা একদম ঠিক ছিল, এবার আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। দিয়ে যখন পূজা ঘর থেকে বেরোয় বাইরে, বলে এই বাবা এতক্ষণ এত কিছু হলো, আমি তো রেকর্ডই করলাম না, কি হবে এবার। তখন দেখে সিঁড়ি দিয়ে কার যেন উঠে আসার আওয়াজ আসছে। আর এদিকে কি করবে কোথায় লুকবে কিছু বুঝে পাচ্ছে না। এদিকে মহারাজ এসে তখন পূজাকে হাত ধরে টেনে নেয় একটা ঘরে। এদিকে পূজা তো মহারাজকে দেখতেই আছে, আর মনে মনে সে অনেক খুশি যে সে আজকে যেই সত্যিটা জানতে পেরেছে, তার বিশ্বাসের আজকে জয় হয়েছে। মহারাজও অবাক হয়ে পূজার দিকে তাকিয়ে আছে যে পূজা এরকম ভাবে কেন তাকিয়ে আছে। আর ওদিকে শিব মিলি বলছে গেল কোথায় বলতো। শিব বলছে নো আইডিয়া। ওদিকে পূর্ণিমা খুঁজতে ঢুকেছে, না সোমনাথকে দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে পূজাকে। এদিকে তো দেখা যাচ্ছে কিছুক্ষণ পর মহারাজ তার ঘরে বসে আছে, পূজা এসছে হাসতে হাসতে, আর মনের মধ্যে বদমাশি নিয়ে এসেছে। বলে আমার বরটা শান্ত হয়ে বসে আছে, একটু অশান্তি করে দিই নাকি, চল। তখন মহারাজের গালে হঠাৎ করে চুমু খায়। মহারাজ তো বিরক্তি বোধ করে, কি হলো কি হচ্ছে এসব, একদম আশ্চর্য বেহায়া হয়ে গেছো তুমি। বলে হ্যাঁ আমি তো বেহায়াই। তখন বলে দেখি আরেকটা গাল দেখি। বলে একদম না, তোমার মাথার স্ক্রুগুলো কি সব ঢিলে হয়ে গেছে নাকি। তখন বলে আচ্ছা দাঁড়াও 1 মিনিট। পাশে ঝাঁটা রাখা ছিল, ঝাঁটা দিয়ে তখন মহারাজের পায়ের নিচে বারবার করে ছাড়ছে। মহারাজ একবার পা উঠাচ্ছে একবার নামাচ্ছে, বলে কি হচ্ছে বলো বলো তো কি হচ্ছে। বলে দাঁড়াও না খুঁজছি তো। বলে কি খুঁজছো। বলে এই তো স্ক্রু গুলো খুঁজছি, পড়লে তো এখানেই পড়বে তাই না। তখন মহারাজ বলে তোমার কি সত্যি সত্যি মাথার স্ক্রু ঢিলে হয়ে গেছে। এরপর পূজা বলে জানো তো একটা না দারুণ খবর আছে। বলে কি খবর। বলে দারুণ খবর আছে, আমি না সবকিছু জেনে গেছি। বলে
কি জেনে গেছো তুমি? মহারাজ সিরিয়াস হয়ে বলে। তখন পূজা বলতে গিয়ে আটকে যায়, কারণ এর আগে যখন রাতের রেকর্ডিংটা মহারাজকে শুনিয়েছিল তখন ফোনটাই ভেঙে দিয়েছিল। না জানি এখন কি ভেঙে দেয়। পূজা চুপ করে যায়, কিছু বলে না। মনে মনে বলছে, না এখনই বলাটা ঠিক হবে না। আগেরবার ফোন ভেঙেছিল, এবার যদি আমাকে ভেঙে দেয়, না না না, একদম ঠিক হবে না। চুপ করে যায় পূজা। মহারাজ তখন একটা চুটকি বাজায়। কি ফ্ল্যাশব্যাকে চলে গেছো নাকি? বলে না, সেটা না। বলে এই তো, না দিয়ে যখন শুরু হয়েছে তার মানে নিশ্চয়ই মনের মধ্যে কিছু চলছে। মহারাজ বলে। পূজা তখন বলে, কিছু না, অনেক কিছুই চলছে। মনে মনে বলতে থাকে আর কি, যে আমার মনে এখন যা কিছু চলছে তোমাকে এখন জানানো যাবে না। পূজা মনে মনে ভাবতে থাকে যে পূর্ণিমা মুখার্জির যদি সত্যিটা জানতে পারে তাহলে তো খুশি হওয়ার কথা। হয়তো হ্যাঁ, সোমনাথ মুখার্জির কথাটা জানলে হয়তো দুঃখ পাবেন, আঘাত পাবেন, কিন্তু মারা যাবেন কেন? এরকম কথা উনি কেন বলছেন? এই কথাগুলো ভাবতে থাকে পূজা মনে মনে। এবার সমানে ভাবছে আর মুখে বলছে এবার, না কিছুতেই হিসেব মিলছে না, কিছুতেই ভাবতে পারছি না আমি। আর হাতটাকে একদম সিগারেট খাওয়ার মতো করছে, যে সিগারেট খাচ্ছে ধোয়া ছাড়ছে এরকম টাইপের। না কিছুতেই বুঝতে পারছি না। মহারাজ বলে, এই কি করছো তুমি এটা? আর কি বুঝতে পারছো না তখন থেকে কি বলছো? আর কি ধরার কথা বলছো? তখন পূজা মহারাজকে ধরে ফেলে জড়িয়ে। বলে, এই যে তোমাকে ধরার কথা বলছি। বলে, এই কি করছো এসব? একবারে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আর কিছু বেঁচে নেই মাথাতে? হ্যাঁ। বলে, না এই তো তোমাকেই ধরার চেষ্টা করছি, কখন থেকে ধরতে পারছি না। তখন মহারাজ হাতটা ছাড়িয়ে দেয় আর ধমক দিতে থাকে পূজাকে। মহারাজ জিজ্ঞাসা করে, কি হয়েছে বলো তো তোমার? পূজা বলে, কিছুই হয়নি, আমি চেষ্টা করছি তোমার জীবন থেকে সমস্ত অসুখগুলো দূর করতে। বলে, আমার আবার কি অসুখ হয়েছে? বলে, পুরো পাড়া, পুরো মহল্লা সবাই জানে যে তুমি অসুখী, আর তুমি বলছো আমি কোথা থেকে জানলাম? পারো বটে। পূজা বলে। মহারাজ বলে, কি বলে যাচ্ছ তুমি? বলে, হ্যাঁ তাই তো, এরকম মন খারাপ করে বসে থাকা, এরকম মুখ চুপ করে বসে থাকা, কারোর সাথে কথা না বলা, এগুলো দুঃখ বিলাসিতা না তো আর কি? মহারাজ চুপ করে থাকে পূজার কথা শুনে। মহারাজ পূজাকে থামতে বললে পূজা বলে, এই যে তুমি আমাকে এত শাসন করো, যখন যা বলবা তাই আমি করব, এটাই তুমি ভাবো? কেন গো, তুমি নিজের বউকে কি ভাবো? মহারাজ বলে, শোনো, আমি না তোমাকে বউ ভাবি না। বলে, তো কি ভাবো, রুমমেট? তখন বলে, না। বলে, তোমাকে আমি বউ ভাবতে যাব কেন? এখন তো তোমার জীবনে আবির এসেছে। মহারাজ বলে। পূজা বলে, এই থামো তো, খালি সন্দেহবাতিক মন একটা, একদম কিংভূত বর একটা, এরকম ভাবে বলতে থাকে পূজা মহারাজকে। মহারাজ বলে, তোমার মাথা ঠিক আছে? কি বলছো কিছু বুঝতে পারছো তুমি? পূজা বলে, দেখো, আমি কি বলছি না বলছি এটা প্রথম থেকে আমার কাছে পরিষ্কার, কিন্তু আমার মনে হয় তোমার কাছেই কোনো কিছু পরিষ্কার নেই। কারণ তুমি কি সব বলে যাচ্ছ, এগুলো মা মারা যাবে, অসুস্থ হয়ে যাবে, কি এসব বলে যাচ্ছ? আমি তো বুঝতেই পারছি না। মহারাজ বলে, বোঝার চেষ্টাও করো না, আমি কিন্তু তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার অতীত বর্তমান ভবিষ্যৎ থেকে তুমি দূরে থাকো। এরপরে পূজা তো ইয়ার্কি ছলে মহারাজকে পরিষ্কার বলে দেয় যে, শোনো, আমি আমার টার্গেট ফিক্সড করে নিয়েছি। আর এদিকে মনে মনে বলতে থাকে, কাল কালী পুজো, ছুটির দিন, জুবেনাইল হোম ফাইনাল, মানে এবার জুবেনাইল হোমে যাওয়ার পরিকল্পনা করে পূজা। মহারাজ বলে, কি করছো তুমি বলো তো? কি করছো? বলে, বিছানা। বিছানা? বলে, কোথায় শোবো বলো তো আমি? কোথায় শোবো আমরা দুজনেই? হ্যাঁ, বিছানার যে লঙ্কা কাণ্ড তুমি বাঁধিয়ে রেখেছো, কোথায় শুবো? তখন পূজা বদমাশি করে বলে, মহারাজ তো বসে আছে। বদমাশি করে এসে মহারাজের কোলে বসে পড়ে। বলে যে, আমি তোমার কোলেই শোবো। মহারাজ বলে, ওঠো ওঠো, কি করছো তুমি বলো তো, কি করছো? বলে, না না, আমাকে শুতে দাও, আমি এখানেই শুবো, আমি এখানেই শুবো, বলে জোর করতে থাকে। কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা তার আবার সমস্ত জিনিসপত্র নিয়ে এই বাড়িতে চলে এসেছে, আর সোনা সোনা বলে ডাকছে। উপর থেকে তো পূজার আওয়াজ পায়। বলে, কি ব্যাপার, কার গলা শোনা যাচ্ছে? এত চিৎকার চেঁচামেচি কেন নিচে? আবার কি কোনো নতুন ঘটনা শুরু হলো নাকি? মহারাজ বলে, আবার নতুন ঘটনা? বলে তারা নিচে আসতে থাকে। এদিকে তো বাকিরা নিচে চলে এসেছে, সোনা সোনা বলে ডাকছে যেহেতু। আর সোনা এখনো আসেনি, কিন্তু বাকি মেম্বাররা, মানে তার শ্বশুর শাশুড়ি, মিলি, শিব, এরা সবাই এসে গেছে। তখন আহ তার শাশুড়িকে দেখে তো একদম গলা জড়িয়ে ধরে। আর এদিকে মহারাজের বাবা বলছে, কোথা থেকে এলে, কে নিয়ে এলো তোমাকে, পুলিশ নাকি? বলে, থামো তো, শুধুমাত্র তোমার কথা শুনে আমি এই কেস কাচারি এসব করেছিলাম। তখন প্রিয়াঙ্কা বলে, মা, আপনি আমার নামে কেস করেছিলেন? বলে, না গো, ছাড়ো ওসব কথা, তোমার উপরে আমার পুরো বিশ্বাস আছে। এবার চলো তো, বসো আমার সাথে, চলো। আর কি কি কোথায় গেছিলে, কি করলে, সব আমাকে বলবে, চলো। তারপর এদিকে যখন পূজা ট্রলি ব্যাগটা পড়ে আছে প্রিয়াঙ্কার আর কি, প্রিয়াঙ্কা ট্রলি ব্যাগটা তুলতে গিয়ে দেখে হ্যান্ডেলটা ভাঙা। পূর্ণিমা। প্রিয়াঙ্কা বলে, এ কি, আপনি আমার ব্যাগের হ্যান্ডেলটা ভেঙে ফেললেন? তখন পূর্ণিমা বলে, তোমার কি আমাকে দেখে ওরকম মনে হয়? আমি কোথায় হ্যান্ডেল ভাঙলাম, এটা তো ভাঙাই ছিল। আমাকে কি ওরকম বধূ নির্যাতনের শাশুড়ি বলে মনে হয় নাকি? মনে মনে প্রিয়াঙ্কা বলে, তাই তো, পূজার উপরে যা করেন আপনি। এরপরে শোনা শোনা ডাক শুনে আসে সোমনাথ। সে তো পুরো ড্রিঙ্ক করে আছে। সে এসেই, খবরদার, খবরদার, তার বউ তো তাকে জড়িয়ে ধরে, আর সে খবরদার খবরদার বলতে থাকে। প্রিয়াঙ্কা বলে, খবরদারের আগেও কিছু বলো শোনা,
বলে যে খবরদার, শুধু এক কথাই বলতে থাকে। নেশার ঘরে আছে তো সে, কোনো হুঁশ নেই তার। তারপরে সবাইকে বলে সোমনাথ, খুব তো ফ্রড ফ্রড বলছিলে, আমার সোনা ফ্রড, কই দেখো তো, জানো তো সোনা, তোমাকে না সবাই ফ্রড বলছিল, কই দেখো এসছে তো বাড়িতে। এরপরে সোমনাথ যখন তার বউকে ওপরে নিয়ে যাচ্ছে, তখন নেমে আসে পূজার মহারাজ। মহারাজ এসে বলে দাঁড়ান। একদম প্রিয়াঙ্কা তো ভয়ে দাঁড়িয়ে পড়ে। সোমনাথকে দেখে তো পূজা মনে মনে ভাবছে, মিস্টার সোমনাথ মুখার্জি, আপনি আমাকে কি কি বলেছেন আপনি নিজেও জানেন না। এবার আমি এক একটা দিনের হিসেব নেব আপনার কাছ থেকে। যতদিন আপনি এই দেবতার মতো মানুষটিকে একদম লাঞ্ছিত, অত্যাচারিত করে রাখবেন, সব কটা দিনের এবার পাই টু পাই হিসেব হবে। কিন্তু তার আগে ইনি আবার কেন চলে এলেন সেটা আমাকে জানতে হবে। এইসব কথাই ভেবে যাচ্ছে পূজা। মহারাজ বলে, এইভাবে ঢুকতে চাইলে হবে না, কিছুতেই হবে না। প্রিয়াঙ্কা তো অবাক হয়ে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে উড়ানের নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। তাহলে ভালো থেকো সবাই, টাটা।